কেমন আছেন সবাই? আজকে আমাদের এই ট্রিপের অন্যতম সেরা আকর্ষণ দেখাবো আপনাদের। দেখতেই পাচ্ছেন পরের দিন সকালবেলা হয়ে গেছে, বেশ ভোরবেলা, এখন বাজে সকাল 6:30 মতন। তো আমরা ঘুম থেকে উঠে পড়েছি। উঠে পড়ে আমরা কফি, নুডল এসব বানিয়ে, তার সাথে এই যে চিজ ক্র্যাকার আগের দিন কিনে এনেছিলাম। আর ওই দেখুন দুটো গাছ পাকা আম বাবা আর মা একটু সকালে মর্নিং ওয়াকে গেছিলো, সেখান থেকে কুড়িয়ে পেয়েছে। সব দিয়ে ব্রেকফাস্ট সারছি। আর এই সুইমিং পুলের ফিচারটা আপনাদের দেখাবো বলে একবার অন করে নিলাম। তো চলুন, আমাদের বাহন, আমাদের চালক এরওয়ান দুজনেই এসে গেছে। আমরা এখন যাচ্ছি চান্ডি প্রম্বানন বা প্রম্বানন টেম্পল। এই প্রম্বানন মন্দির হলো 8ম শতাব্দীতে তৈরি একটি প্রাচীন মন্দির। তখন ছিল সঞ্জয় রাজাদের, মানে সঞ্জয় যুগের ইন্দোনেশিয়ার সঞ্জয়া ডাইনেস্টির রাজাদের তৈরি এই কীর্তি। এমনিতে এই মুহূর্তে ইন্দোনেশিয়া 90% মুসলিম পপুলেটেড হলেও, এবং বলতে পারেন দেশটাই ইসলামিক কান্ট্রি হলেও, ওনারা কিন্তু ওনাদের সংস্কৃতির প্রতি ভারী আসক্ত। ওনাদের কালচারের কাছে কোনো রকম ধর্ম অধর্ম কিচ্ছু আসে না। এত সুন্দর করে ওনারা প্রিজার্ভ করেছেন পুরো ব্যাপারটাকে। কারণ এরপরে বহুবার বহু শাসক দল এসেছেন, যুদ্ধে কিছু ভাঙা পড়েছে। আবার যেহেতু ইন্দোনেশিয়া দেশটাই সাংঘাতিক ভূমিকম্প প্রবণ, তো ভূমিকম্পেও প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। তারপরেও এনারা খুব সুন্দর করে প্রিজার্ভ করেছেন। এই দেখুন, আমরা মন্দির চত্বরের বাইরে চলে এসেছি। তো এখানে ছাতা ভাড়া পাওয়া যাচ্ছিল। 10,000 বা 15,000 ইন্দোনেশিয়ান রুপিয়া দিলে আপনি ঘন্টা কয়েকের জন্য একটি ছাতা ভাড়া পাবেন। প্রথমে আমরা বুঝতে পারিনি দরকারটা কি, একটু পরেই বুঝতে পারলাম। আমরা সকাল সকাল 8:30 নাগাদই পৌঁছে গেছিলাম। এই হচ্ছে প্রেমিসেস। এখানে আপনি একটা লাইন পাবেন ওখানকার স্থানীয় লোকেদের জন্য, আরেকটা কাউন্টার পাবেন ফরেনার্সদের জন্য। এবার এই বুকিংটা আপনি চাইলে অনলাইনে ওনাদের গভর্নমেন্ট সাইট আছে, সেখান থেকেও করে আসতে পারেন। আপনি চাইলে আপনি কোনো এজেন্টের মাধ্যমেও করে আসতে পারেন। আজকাল অনলাইনে অনেক এজেন্টরা এগুলো করে দেন। আমাদের স্থানীয় একজন এবং এখানে আগে এসেছেন এরকম একজন বলেছিলেন যে গেলেই টিকিট পাওয়া যায়, তাই আমরা এখানে এসেই নিয়েছি। পড়েছে 4 লাখ ইন্দোনেশিয়ান রুপিয়া পার হেড। এবার সেটা কত টাকা হচ্ছে আপনারা ক্যালকুলেট করে নেবেন। মোটামুটি 1 লাখ ইন্দোনেশিয়ান রুপিয়া 560 টাকা মতো। তো এই টিকিটটা কেটে আমরা স্ক্যান করে ঢুকে পড়লাম। এখানে শুরুতেই আমাদেরকে দিয়ে দিল 4টে ঠান্ডা ঠান্ডা জলের বোতল আর 4টে ম্যাপ। তো ওই ম্যাপ হাতে করে নিয়ে আমরা এগিয়ে গেলাম। আপনারা চাইলে এখানে গাইডও ভাড়া করতে পারেন, কিন্তু করার কোনো প্রয়োজন নেই। একটু যদি পড়াশুনো করে নেন, এবং এই ম্যাপের সাথেই আপনাকে পুরো গাইডেন্সে লিখে দেওয়া আছে, আর খুব সুন্দর করে অ্যারো দিয়ে প্রত্যেকটা জিনিস বোঝানো আছে। প্রথমেই দেখুন প্রচুর টয়লেট আছে এখানে, যাতে যাত্রীদের বা দর্শনার্থীদের কোনো রকম অসুবিধা না হয়। আমরা কি ভেবেছিলাম হিন্দু টেম্পল, মেজরলি হিন্দুদেরই ভিড় হবে, কিন্তু এসে দেখলাম না, ইন্দোনেশিয়ার সমস্ত ধর্মাবলম্বী লোকেদের কাছে এটা একটা বিশাল ব্যাপার। আর হ্যাঁ, 1998 সালে এই জায়গাটি ওয়ার্ল্ড ইউনেস্কো হেরিটেজ সাইটের তকমাও পান। এখানে না এলে কিন্তু ইন্দোনেশিয়া ভ্রমণ বৃথা। এই দেখুন, এখানে রেস্টোরেশনের পুরো ডিটেলস দেওয়া আছে। আর এই হচ্ছে মন্দিরটা। আমি সত্যি কথা বলবো, আমার খুব একটা আইডিয়াতে ইনিশিয়ালি এটা ছিল না। আমার মা বারবার বলেছিলেন যে আমি কিন্তু ইন্দোনেশিয়া যাব, তার সাথে আমি জাকার্তা যাব, আমি যোগজাকার্তা যাব, এবং আমি অবশ্যই প্রম্বানন আর বড়বুদুর দেখব। প্রথমে ঢুকেই দেখতে পাবেন ধ্বংসাবশেষ। প্রচুর ধ্বংসলীলা চলে গেছে এত প্রাচীন একটা মন্দিরের ওপর দিয়ে। তো যে ইটগুলো বা কিছু কিছু খুব সুন্দর মূর্তির ভাঙা অংশ যা পড়ে আছেন, সেগুলোকেও ওনারা সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছেন। অপূর্ব সুন্দর এই স্থাপত্য। অত হাজার বছর আগেও কি নিপুণ ছেঁড়ি বাটালির কাজ দেখুন। এবার বলি মন্দিরটা কিসের, বা বলা ভালো মন্দিরটা কাদের। মন্দিরটা হলো আমাদের হিন্দু ধর্মের 3 প্রধান দেবতার, অর্থাৎ সৃষ্টিকর্তা ব্রহ্মার, রক্ষাকর্তা বিষ্ণুর এবং
ধ্বংসকর্তা শিবের। শিবের মন্দিরটাই এখানে সবথেকে বড়। তার সাথে প্রত্যেকটি মন্দিরের উল্টো দিকে তাদের নিজস্ব বাহনদেরও একটি করে মন্দির আছে। এইখানে দেখুন, এখানে প্রদীপ চালানো হতো। যখন মন্দিরটা সক্রিয় ছিল তখন এখানে প্রদীপ চালানো হতো। আর এখানে দুটি আপিতের মন্দিরও আপনারা দেখতে পাবেন। আপিত মানে ওনাদের ভাষায় অগ্নিদেব। আর পুরো মন্দিরটার গায়েই যে পাথর কেটে কাজটা করা আছে সেটা কিন্তু রামায়ণের গল্প অনুসারে। রামায়ণা ইজ হিউজ ইন ইন্দোনেশিয়ান কালচার। প্রথমেই আমরা উঠে পড়লাম ব্রহ্মার মন্দিরটাতে। দেখুন, শুরুতেই মকর বাহন হিসাবে রাখা আছে। আর এই যে দেয়ালের কাজগুলো, যদিও ভাস্কর্যগুলো একটু চৈনিক ছোঁয়াপ্রাপ্ত, কিন্তু এই গম্বুজ, এই মিনার, আহা অপূর্ব। চোখ ভরে গেল, প্রাণ জুড়িয়ে গেল। এখানে না এলে সত্যি জীবনের একটা খুব বড় মিস থাকতো। এবার আপনারা বলবেন যোগজাকারটা কী করে আসবো? আগের দিনই বলেছি, আপনাদের হাতে যদি সময় নিয়ে বেশ কিছুদিন আগে থেকে আপনারা প্ল্যান করেন অবশ্যই ফ্লাইটে আসবেন। যদিও যোগজাকার্তার ফ্লাইট সামহাও বেশ কস্টলি। আমি জানি না কেন, কোন অজ্ঞাত কারণে ইন্দোনেশিয়ার ইন্টারন্যাশনাল ফ্লাইটের থেকে ডোমেস্টিক ফ্লাইটের দামও বেশি। তো আমরা ট্রেনে করে এসেছিলাম। জাকার্তা থেকে যোগজাকার্তার ট্রেন মাত্র 7.5 ঘন্টা এবং ভীষণ আরামের জার্নি। আসতেই পারেন। এখানে হোটেল, এয়ারবিএনবি সব কিছু প্রাচুর্যে পাওয়া যায়। আমরা একটা ভিলায় ছিলাম, সেটার ডিটেলসও আপনাদের দেখিয়েছি। তো চলুন, এখন বাজে সকাল 9টা মতো, তাতেই রোদের তাপ সাংঘাতিক বেশি। আর এই যে এটা হলো শিবের মন্দির। তো ব্রহ্মা মন্দিরের আমাদেরকে এর ওপরে আর উঠতে দেওয়া হয়নি। আপনি যদি ভালো করে দেখেন, মন্দিরটি 3টে স্তর আছে। প্রথম স্তর হলো ভূলোক, অর্থাৎ যেখানে সব মানবিক চাওয়া পাওয়ারা এক্সিস্ট করেন। তাই প্রথম স্তরে দেখতে পাবেন বেশ কিছু দানব রাক্ষসের মূর্তিও আছে, কারণ সেগুলো আমাদের পৈশাচিক বা দানবিক যে প্রবৃত্তি সেগুলোকে বোঝায়। পরেরটা হলো, মানে পরের যে স্তরটা ভূলোকের পরে হলো ভূবর লোক। সেই লোকে মাইনর দেবতা যারা, মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মতো এত বড় নন, তারা বিচরণ করেন এবং তারা আমাদের অল্প বিস্তর প্রোটেকশন দেন। তারপর হলো সুরলোকা। সুরলোকাতে বিচরণ করেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর গণেশ বা মা দুর্গার মতো সব ডিটিরা। এবার দেখুন, চলে এসেছি শিবের মন্দিরটায়। শিবের মন্দিরটাও ছিল অপূর্ব সুন্দর এবং এখানে শিবের একটি মূর্তি রাখা আছে। যদিও ভূমিকম্প, যুদ্ধে এই মূর্তির ক্ষয়ক্ষতি যথেষ্ট হয়েছে, তাও কি যে অপরূপ সুন্দর আপনাদের হয়তো ক্যামেরায় বোঝাতে পারছি না, কারণ ভেতরটা অন্ধকার ছিল, কোনো রকম আলো ছিল না। যেটুকু পেরেছি তুলে এনেছি। আর এই দেখুন, দেয়ালের গায়ে খোদাই করে রাখা হয়েছে কিছু সংকেত, কিছু নকশা, যার আপেক্ষিক অর্থ আমার অজানা। আর এখান থেকে দেখতে পাচ্ছেন এনারা পুজোয় বসেছেন, যে কারণে আমরা ব্রহ্মা মন্দিরের ওপরটা অবধি যেতে পারিনি। যেহেতু এই অঞ্চলটাতে, এটা হলো জাভা, মানে ইন্দোনেশিয়ার জাভা অঞ্চল, পুরাকালে যার নাম ছিল জবদ্বীপ। তো জবদ্বীপে এখন হিন্দু পপুলারিটি একেবারেই মাইনরিটি, নেই বললেই চলে। কিন্তু তাও যেটুকু যারা আছেন তাদের কিন্তু বাকিরা ভারী শ্রদ্ধা করেন। ওনারা ওনাদের পুজোয় বসেছেন, তাদের যেন কোনো রকম বিঘ্ন না ঘটে, কোনো ব্যাঘাত না হয়। তাই আমাদেরকে এবং বাকি সমস্ত বিদেশি পর্যটকদের, দেশি পর্যটকদের বলা হচ্ছিল এখন আসবেন না। দেশিরা যদিও আসছিলও না। এখানে দেখুন, এখানে লেখা আছে যে এই মিনারের উপর ওঠা, এখান থেকে ঝাঁপ দেওয়া, এসব বারণ। অবশেষে আমরা চলে এসেছি বিষ্ণুর মন্দিরে। বিষ্ণুর মন্দিরেও গর্ভগৃহে রাখা আছে এরকম সুন্দর একটি বিষ্ণুর মূর্তি, যে মূর্তিটিও একটু হলেও ক্ষতবিক্ষত। এনাদের বিষ্ণু বানান ডাব্লিউ দিয়ে শুরু। এই বিষ্ণু এবং তার বাহন গরুড়া, মানে গরুর, কিন্তু ইন্দোনেশিয়ার সব থেকে বড় প্রতীক। ইন্দোনেশিয়ায় আসলেই আপনি সব জায়গায় দেখতে পাবেন গরুড়া। অদ্ভুতভাবে কথা বলছিলাম এনাদের সাথে। এনারা বললেন ধর্মের সাথে এনাদের সংস্কৃতির কোনো অন্তর, কোনো দ্বিমত নেই। ওনাদের সংস্কৃতি অনুযায়ী গরুড়া ওনাদের প্রোটেক্টর এবং গরুড়া ইন্দোনেশিয়ারই লোক, তাই গরুড়া ওনাদের প্রতীক। সেটা কিন্তু অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য এবং নিজেদের মধ্যে কোনো হিংসা, হানাহানি, দেশ কিচ্ছু নেই। এই দেখুন,
একটা সময় এই মন্দিরের চূড়ার ঘরগুলি অবধি ওঠা যেত, কিন্তু এখন আর তা সম্ভব নয়। এই দেখুন, এখানে এনারা পুজোয় বসেছেন। বালিনিজ হিন্দুইজম কিন্তু আমাদের ভারতবর্ষের হিন্দুইজমের থেকে একটু হলেও আলাদা। ওনারা মূলত প্রাকৃতিক উপায়ে ফুল পাতা এসব দিয়েই শুধু পুজো করে থাকেন। তো বেরিয়ে এসেছি ব্রহ্মারণ মন্দির থেকে। এবার এই ব্রহ্মারণ যে পুরো কমপ্লেক্সটা, এটার মধ্যে একটা পার্ক আছে। সেটা ঘুরতে গেলে আপনারা ইলেকট্রিক কার পাবেন, গল্ফ কার পাবেন বা সাইকেলও ভাড়া পাবেন, কিন্তু আমরা এসবের কিছুই নিইনি, কারণ আমরা প্রত্যেকটি জায়গা নেমে ঘুরে দেখতে চেয়েছিলাম, আর ওগুলো করলে আপনাকে জাস্ট একটা রাউন্ড মারিয়ে নেবে। এবার দেখতে পাচ্ছেন আমরা এসেছি চান্ডি লুম্বুংয়ে। জবদ্বীপের ভাষায় মানে জাভানিজ ভাষায় চান্ডি মানে হলো মন্দির। ব্রহ্মাণ্ডের একই প্রেমিসেসের মধ্যে হলেও এই চান্ডি লুম্বুং কিন্তু হিন্দু মন্দির না, বৌদ্ধ মন্দির। নবম শতকে মাতারাম বংশের রাজারা এই মন্দিরটি তৈরি করেন। চান্ডি লুম্বুংয়ের আরেকটু এগোলেই পেয়ে যাবেন চান্ডি বুবরা। প্রচণ্ড গরমে আমি আর সেটার ভিডিও তুলতে পারিনি। বেরিয়ে এসেছি এক্সিট গেটের দিকে হাঁটবো বলে, আর এখানে দেখুন খুব সুন্দর কিছু অদ্ভুত জিনিসপত্র বিক্রি হচ্ছে। যেরকম এখানে কিছু লোক বসে পোর্ট্রেট আঁকছেন। আমাদের কলকাতা শহরেও আমরা বইমেলায় বা বিভিন্ন জায়গায় দেখে থাকি। তাছাড়াও যে দেখলেন না, এই যে লম্বা লম্বা বাঁশগুলো, এগুলো আসলে হলো রনপা, সেটাও বিক্রি হচ্ছে। তারপরে আমরা চলে এসেছি ব্রহ্মানন্দ মিউজিয়ামে। তো এই মিউজিয়ামের ভেতরে বহু মূর্তি এনে রাখা আছে, যে মূর্তিগুলো একসময় ওই মন্দিরের ভেতরেই ছিল। যুগ যুগ ধরে লোকে এই অপূর্ব শিল্পকর্মের প্রচুর ক্ষতি করেছেন। ওই দেখুন ব্রহ্মা মূর্তিটি, যে ব্রহ্মা মূর্তিটি মন্দিরে আছে, সম্ভবত এটি সেটি। আমাদেরকে ওপরে উঠতে দেওয়া হয়নি, অতএব আমরা ব্রহ্মা মূর্তিটি দেখতেও পাইনি। এটা হলো একটা মিনিয়েচার, পুরো যে আর্কিটেকচারাল সাইটটা তার। এই যে সোনার জিনিসপত্রগুলো দেখলেন, এগুলো বুদ্ধদেবের জন্য নির্মিত, মানে বৌদ্ধ মন্দিরে রাখা ছিল এক সময়। আর এইসব বিভিন্ন মূর্তি, কোনোটা মা সরস্বতীর, কোনোটা মা দুর্গার, তো কোনোটা ওখানকার হিসাবে অগ্নিদেবের, ওখানকার হিসাবে পঞ্চপাণ্ডবের। অপূর্ব সব কিউরিওর ছড়াছড়ি, মানে অ্যান্টিক কিউরিও যাকে বলে। আর এই দেখুন দেয়ালে এই সুন্দর কাজগুলোর ছবিও এখানে কিছু তুলে রাখা আছে। তো মিউজিয়াম থেকে বেরিয়ে আমরা আবার হাঁটতে শুরু করলাম, কারণ আজকে ব্রহ্মানন্দে অলরেডি আমাদের 2-2.5 ঘন্টা হয়ে গেছে। এর ভেতরে কিন্তু আপনারা ক্যাফে পাবেন, প্রচুর ওয়াশরুম পাবেন, এবং যেহেতু এটি ইসলামিক কান্ট্রি, প্রচুর মুসাল্লা পাবেন। মুসাল্লা কি, যেখানে এনারা ওয়াজু করেন এবং নামাজ পড়েন। তো সেই সব পেরিয়ে আমরা এখানে এলাম। এখানে একটা ছোট্ট ডিয়ার পার্ক মতো আছে, আপনারা চাইলে 5,000 ইন্দোনেশিয়ান রুপিয়া দিয়ে কিছু ঘাস পাতা কিনে হরিণদের খাওয়াতে পারেন। তো যাই হোক, এখান থেকে বেরিয়ে আমরা এখন এগিয়ে চলেছি আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। এই সুন্দর সুইং ডোরটা ঠেলে বেরিয়ে একটু ডাবের জল, একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে এবং লাঞ্চ প্যাক করিয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম ব্রহ্মানন্দ থেকে। যদি আপনারা কেউ গিয়ে থাকেন এই জবদ্বীপে, মানে ইন্দোনেশিয়ার জাভায়, যোগজাকার্তায়, অবশ্যই জানাবেন। কারো যাবার ইচ্ছে থাকলেও জানাবেন। আমি মোটামুটি প্রসেসটা বলেই দিয়েছি, নয় আরও একবার বলে দেব। তবে হ্যাঁ, আহা কি দেখিলাম, যাহা দেখিলাম তাহা জন্ম জন্মান্তরেও ভুলিব না। আর এখানকার লোকের ব্যবহার, সে কথা আর বলে শেষ করতে। আমাদের চালক এরবান ইংলিশ জানতো না, তাও সে আপ্রাণ চেষ্টা করে গেল আমাদেরকে সাহায্য করার। আজকের ভিডিওটা তাহলে এ পর্যন্তই। আমাকে প্রথমবার দেখলে ইউটিউব থেকে সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে ফলো করুন। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানান, ভালো লাগলে লাইক করুন।